প্রতিটি সকাল সূর্য ওঠার সাথে সাথে প্রত্যেক মনুষ্য জাতির জীবনে নতুন বার্তা নিয়ে হাজির হয়। সেটা হতে পারে কারোর জীবনের সুখ শান্তি কিংবা কারোর জীবনের দুঃখ বেদনা। যেই বার্তাই হোক না কেন, হাসি মুখে মেনে নিতে হয়। কষ্ট হলেও আগামী সুদিনের পথ সুগম করে লড়াই চালিয়ে সমাধান করতে হয়। যদি সংগ্রাম চালিয়ে না যায়, পিছু হটে, তাহলে সুদিন কিভাবে আসবে? সুদিন না আসলে মনের শান্তি কিভাবে পাবে? তাই প্রতিটি মনুষ্য জাতির নিত্যকার এই সংগ্রাম চালিয়ে যেতে হয়। কালের নিয়মের ঊর্ধ্বে যাওয়ার ক্ষমতা কারোরই নেই। এই যে সপ্তাহ পেরিয়ে মাস মাস পেরিয়ে মোমের পরীক্ষা চলে এলো। সুখ নিড়ে বসবাসরত কোনো মানব সময় কিভাবে চলে যায় সে টেরই পায় না। ঠিক তেমনি মোমের পরীক্ষায় এসে পড়েছে, সে বুঝতেই পারেনি। আজকে মোমকে নিয়ে মোমের বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে আগুন। কলেজ থেকে ছুটি নেওয়া হয়নি। অবশ্য ছুটি নিয়েই বা কি করবে? শ্বশুর বাড়ি বেড়ানোর মন মানসিকতা নিয়ে তো আর সে আসেনি। এসেছে মোমকে পৌঁছে দিতে। মোমকে বাড়িতে রেখে পরপরই ঢাকায় ব্যাক করবে। বাড়িতে যাচ্ছে, মোমের খুশি আর ধরে না। কতগুলো মাস বাবা মাকে দেখে না। ছোট বোন মুনিয়ার সাথে দুষ্টু মিষ্টি খুনসুটি দেখা হয় না। বান্ধবীদের সঙ্গে সময় কাটানো হয় না। নদীর তীরে যাওয়া হয় না। মাঠের ছোট ছোট ঘাস ফুল ছোঁয়া হয় না। বাড়িতে গেলে ভেতরকার উত্তেজনা কার্যক্রম সম্পূর্ণ করতে পারবে সে ভেবেই প্রাণ পাখিটা বাক বাকুম পায়রা তুলে নাচানাচি শুরু করেছে। আগুন ড্রাইভিং করার ফাঁকে আর চোখে মোমের স্নিগ্ধ মুখশ্রী পর্যবেক্ষণ করছে। কোমলমতির চোখে মুখে খুশির ঝলকানি দেখে আগুনের অধর কোণে হাসির মলিনতায় ছেয়ে গেল। বিরক্তিকর আভাস ফুটে উঠল শান্ত চাহনিতে। মুখভঙ্গিতে বিরাজমান করছে থমথমে আবহাওয়া। ফোঁস শব্দ তুলে ভারী নিঃশ্বাস ছাড়ল। কটাক্ষ করে মোমের উদ্দেশ্যে বিতৃষ্ণার বাণ ছুড়ল। তো তোমার এই বিশ্রী দন্তপাটি বের করে হাসছো কেন? একদম হাসবে না। মোম গাড়ির জানালা দিয়ে বাহিরে তাকিয়েছিল। আগুনের বাক্য কর্ণকুহরে পৌঁছাতেই ভুরু কুঁচকে ফেলল। বুঝতে না পেরে মুখ ভার করে প্রশ্ন করলো, কি বললেন আপনি? একা একা হাসছো কেন? এত হাসার কি আছে? মোম খিটখিটে মেজাজে বলো, আপনি আমার হাসিকে বিশ্রী বলছেন? শুনতে যখন পেয়েছো, তাহলে আবার জিজ্ঞাসা কেন করছো? মোম মুখ বাঁকায় ভাবলেশহীন ভাবে জানালো, আমার ঠোঁট, আমার দাঁত, আমার ইচ্ছা, যত খুশি আমি হাসবো, তাতে আপনার কি? বাড়িতে যাবে বলে খুব হাসা হচ্ছে, তাই না? মোম উৎফুল্লতার সমেত বলে উঠল, হ্যাঁ, অনেক খুশি আমি। আগুন স্লোজ স্বরে আওড়ালো, আমি তো খুশি হতে পারছি না কোমলমতি। মোম ভাবুকতা গলায় শুধালো, কেন খুশি না কেন আপনি? আগুন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি যদি সেটা বুঝতে, তাহলে তো তোমার কোনো দুঃখই ছিল না। শ্বশুরবাড়ি পৌঁছে মোমের মাকে সালাম জানিয়ে কুশলাদি বিনিময়ের মাধ্যমে বাড়িতে প্রবেশ করলো আগুন। মোম এসে বাবার ঘরে চলে গেল। আগুন ভদ্রতা সূচক শাশুড়ির উদ্দেশ্যে বলল, মা, গাড়িতে আপনাদের জন্য কিছু আছে, কাউকে বলে সেগুলো বাড়িতে আনার ব্যবস্থা করলে ভালো হয়। আতিফা ভানু উদ্বিগ্নতার সমেত উত্তর দিলেন, হ্যাঁ বাবা, আমি দেখছি, তুমি ভেতরে যাও। আগুন চলে গেল। আতিফা গাড়ির কাছে আসেন। পরিচিত একজন অল্প বয়সী ছেলেকে ডেকে ব্যাগপত্রগুলো বাড়িতে ঢোকানোর ব্যবস্থা করলেন। ব্যাগের মধ্যে হরেক রকমের ফল ফলাদি, মিষ্টি, সাথে কাঁচা বাজার। তিনি বেশ অবাক হলেন। যদিও নিয়ম মোতাবেক শ্বশুরবাড়ি বিয়ের প্রথম আসলে এইসব নিয়ে আসতে হয়, তাই বলে এত কিছু নিয়ে আসার কি প্রয়োজন ছিল? আর কিছু না ভেবেই ছেলেটার সাথে উনি নিজেও কাজে হাত চালালেন। মোম ঘরে ঢুকে বাবাকে জড়িয়ে ডুকরে কেঁদে উঠল। মিষ্টি আচরণের মাধ্যমে বাবাকে বকাবকি করলো। খলিল মেয়ের পাগলামো দেখে হাসলেন। মেয়ের কপালে চুমু দিয়ে মোলায়েম গলায় জিজ্ঞাসা করলেন, আর কতক্ষণ ধরে কান্না করবি বলতো? এসে থেকেই কান্না করেই চলেছিস। মোম ঠোঁট ফুলিয়ে ভাঙা গলায় অভিযোগ জানায়, তুমি সেবার বৃষ্টিতে কেন ভিজেছিলে বলো তো? তারপর থেকেই বেশিরভাগ সময়ই তুমি অসুস্থ থাকো। এই এক কথা আর কতবার বলে খোঁটা দিবি বলতো? যতক্ষণ না সুস্থ হচ্ছ। আমি এখন সুস্থ। তোকে দেখার পর যতটুকু অসুস্থ অনুভব করছিলাম, এখন সেটাও নেই। বাবা মেয়ের কথা চলাকালীন সময়ে আগুন ঘরে ঢুকলো। খলিলের ঠোঁটে হাসি ফুটে উঠেছে। সৌজন্যবোধক সাক্ষাৎ করলো দুজন।
আগুন জানতে চাইল, বাবা আপনার শরীরের অবস্থা কেমন? ভালো বাবা। পায়ের ব্যথা সেরেছে? পুরোপুরি সারেনি, তবে আগের থেকে ব্যথা অনেকটাই কমেছে। এ কি, তুমি দাঁড়িয়ে আছো কেন বাবা? বসো। আগুন মুচকি হেসে কাঠের আধ পুরানো চেয়ারে বসে পড়ল। মোম আগুনকে এক পলক দেখে ভেংসি কেটে বাবাকে নালিশ জানালো, তোমার জামাই খুব পচা বাবা, সারাক্ষণ আমাকে বকাঝকা করে, ধমকে দেয়। সহসা আগুনের হাসিটা মুছে গেল, অস্বস্তি অনুভব করছে। বউ তার শ্বশুরের সামনে এইভাবে ইজ্জত খেয়ে দিল, নিশ্চয় গাড়িতে দাঁত নিয়ে কটাক্ষ করে কথা বলায় এখন সেটা শোধ তুলছে। তুলুক, সময় বুঝে আগুনও বুঝিয়ে দেবে সে কি জিনিস। আতিফা ঘরে ঢুকে মোমকে চোখ রাঙালেন, ধমকে বলে উঠলেন, একদম আমার জামাইয়ের নামে দোষ দিবি না। তোর স্বভাব সম্পর্কে আমি খুব ভালোভাবেই অবগত। তুই উল্টাপাল্টা কিছু না করলে শুধু শুধু তোকে বকাবকি কেন করবে? মোম হা হয়ে গেল। তার নিজের মা তার পক্ষ না নিয়ে জামাইয়ের পক্ষ নিচ্ছে। গাল ফুলিয়ে বলে ওঠে, আমি কিছু না করলেও ধমকাও? তুমি ওনাকে চেনো না? একদম চুপ। আমার জামাই কেমন আমি জানি, তোর থেকে শুনতে হবে না। আগুন মিটিমিটি হাসছে। আগুনের হাসি দেখে মোমের গা জ্বলে উঠল। পচা কুমড়ো মার্কা লোক একটা। এরই মধ্যে মুনিয়া স্কুল ব্যাগ টেবিলে ধরাম করে ফেলে আপু বলে চিৎকার করে মোমকে জাপটে জড়িয়ে ধরল। মোম হাসি মুখে বোনকে নিজের সাথে আগলে নিল। মুনিয়া হাস্যোজ্জ্বল মুখে আবদার ছুড়ল, আপু আজকে আমি তোমার সাথে ঘুরবো। মোম দন্তপাটি বের করে হেসে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, ঠিক আছে। মুনিয়া আগুনের দিকে চেয়ে ভুরু উঁচিয়ে জিজ্ঞাসা করলো, দোলা ভাই আপনি কি খালি হাতে এসেছেন? আমার জন্য কিছু আনেননি? আগুন স্বভাব সুলভ হেসে জানালো, এনেছি তো, আমার একমাত্র শালিকা বলে কথা। খালি হাতে কিভাবে আসি বলো? কি এনেছেন? তুমি নিজে গিয়ে দেখে নাও। হ্যাঁ, সেটাই ভালো। আগুন গলা পরিষ্কার করে খলিলের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, আমি সন্ধ্যার পরে রাতের দিকে ঢাকাতে চলে যাব। আতিফা বানু চমকে উঠলেন। খলিল জিজ্ঞাসা করলেন, চলে যাবে কেন? কিছুদিন থাকবে না? সম্ভব না, আমার স্টুডেন্টদের পরীক্ষা এবং স্পেশাল ক্লাস আছে। ওদের গাইডলাইনের জন্য আমার কলেজে উপস্থিত থাকাটা অতি আবশ্যক। এ কথার প্রেক্ষিতে আর কিছুই বলতে পারলেন না মোমের বাবা মা। দায়িত্বশীল একজন মানুষ কখনো দায়িত্ব অবহেলা করে না। আতিফা চলে যান রান্নাঘরে। জামাই চলে যাবে, ভালো মন্দ কিছু খাবার রান্না করবেন না? তা কি করে হয়? মোমকে ডেকে নিয়ে যান রান্নার কাজে হাতে হাতে সাহায্য করার জন্য। আগুন ফ্রেশ হবে। যাওয়ার আগে মোম আগুনকে ওয়াশরুম দেখিয়ে দিয়ে যায়, নিজেও ফ্রেশ হয়ে চলে গেল রান্নাঘরে। মোমের ক্ষুদ্র মনের চঞ্চল সত্তাটা বিষাদে ভরে উঠেছে। ইতিমধ্যে ঘন পাপড়িযুক্ত নয়ন জোড়া জলে টইটুম্বুর হয়ে গিয়েছে, বিতৃষ্ণায় ছেয়ে গিয়েছে সর্বাঙ্গে। মনোহরিণীর মন গহীনে হানা দিয়েছে সূক্ষ্ম ব্যথা। রন্ধ্রে রন্ধ্রে ছুটে চলেছে বিষাক্তময় এক পশলা জ্বালাতন স্রোত। থেমে থেমে নাক টানছে। কেঁদে কেটে টমেটোর মতো লাল হয়ে গিয়েছে ফর্সা মুখশ্রী। আগুন বিছানায় বসে বুকে হাত গুজে ভুরু কুঁচকে চেয়ে মুখের অবয়ব অবলোকন করছে। আগুন মোমের কান্না থামানোর চেষ্টা করছে না। বেশ হয়েছে, বাড়িতে আসবে বলে গাড়িতে দাঁত কেলিয়ে হাসছিল তখন। এবারও একবারও ভাবেনি আগুন ওকে ছাড়া থাকতে পারবে কিনা। চিন্তা করেনি আগুন তার কোমলমতিকে ছাড়া বাড়িতে মন টেকাবে কি করে। বাবার বাড়ি আসবে বলে খুশিতে ফেটে পড়ছিল তখন। আগুন বুঝতে পারছে না তখন এখন ঢং করে কান্না করে চোখের জলে নাকের জলে এক করার কি আছে। আগুন হাত ঘড়িতে নজর বোলালো, তাকে যেতে হবে। সন্ধ্যার আগে বেরিয়ে পড়লে রাত 9-10টার সময় ঢাকায় পৌঁছে যেতে পারবে। উঠে দাঁড়ায় সে। মোমের পড়ার টেবিল থেকে জগ উঠিয়ে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে খেয়ে নিল। মোমের দিকে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে গমগমে গলায় বলে উঠল, ফ্যাস ফ্যাস করে কান্না করবে না তো, বিরক্ত লাগছে। মোম তেতে ওঠে। কটমট করে তেজি গলায় জবাব দিল, আমার কান্না পাচ্ছে, আমি কাঁদবো, তাতে আপনার কি? আর বিরক্ত লাগছে আপনার? লাগবেই তো। আমি তো, আপনি তো আর আমাকে পছন্দ করেন না, ভালোবাসি কখনো বলেননিও। কি ভেবেছেন বুঝি না আমি? আমি তো আপনাকে জ্বালাতন করি, তাই আমাকে একা ফেলে এখানে রেখে গেলেই আপনার শান্তি। বাড়িতে আসা নিয়ে মোমের মুখস্মৃতিতে যে আবেগ ফুটে উঠেছিল সেটা চিরস্থায়ী হলো না, দপ করেই নিভে গেল যখন শুনেছে আগুন চলে যাবে।
তখন পরীক্ষা চলাকালীন পুরোটা সময় আগুনের থেকে দূরে থাকতে হবে। ভাবতেই যেন কষ্ট পুড়ে কান্না পাচ্ছে মমের। আগুন ভুরু উঁচিয়ে জিজ্ঞাসা করলো, বেহুদা কথাবার্তা বলো না তো। আর তুমি এখানে আসা নিয়ে কতটা এক্সাইটেড ছিলে, আর এখন কি হলো? মোম ছটফটিয়ে ওঠে, ঠোঁট উল্টিয়ে সরল গলায় জানালো, এখানে এসে খুব খুশি লাগছে, কিন্তু আপনাকে ছাড়া থাকতে হবে ভাবতেই বুকের ভেতরটা চিনচিনে ব্যথা করছে। আগুন ঠোঁট কামড়ে এক পাশে হাসলো, শার্ট ইন করে মোমের সামনে এসে দাঁড়ালো, গম্ভীর কণ্ঠে বলল, আমাকে ছাড়া থাকতে কষ্ট হবে? মোম কোনো ভনিতা ছাড়াই সোজা সাপটা জানিয়ে দিল, জি, অনেক হবে। আগুন চকচকে দাঁত বের করে মৃদু হাসলো, মোমের কাঁধ জড়িয়ে শান্ত কণ্ঠে বলল, আমারও কষ্ট হবে। মোম টলমলো চোখে তাকায়, গোমড়া মুখে বলল, তাহলে থেকে যান এখানে। বোকার মতো কথা বলো না তো। তোমার পরীক্ষার সাবজেক্টগুলো কতগুলো জানো নিশ্চয়? তার উপরে প্রত্যেক সাবজেক্ট পরীক্ষার আগে একদিন, কোনোটার ক্ষেত্রে 2 দিন করে বন্ধ। পরীক্ষা শেষ হতে প্রায় 1 মাস লেগে যাবে। এতদিন কি থাকা সম্ভব? কলেজ আছে না আমার। মোম চুপচাপ শুনলো, কিছুই বলল না। আগুন মোমের মাথায় চুমু দিয়ে বুকের সঙ্গে মিশিয়ে নিল, পুনরায় শীতল কণ্ঠে বলল, একদম মন খারাপ করবে না, মাথা ঠান্ডা রেখে শান্ত মেজাজে পরীক্ষা দিবে। যেমন পড়িয়েছি তেমন ভালো রেজাল্ট যেন আমি পাই, মনে থাকবে? মোম মাথা নেড়ে বোঝালো, থাকবে। আগুনের মুখবির পরিবর্তন করে শুধায়, তোমার বাবাকে তখন আমার নামে বিচার দিয়েছিলে কেন? আমি শুধু তোমাকে ধমকাই, বকাবকি করি? তাহলে এত এত আদর কাকে দেই শুনি? মোম সহসা জিভ কাটলো, বুকে মিশেই মিনমিনে গলায় বলে উঠল, আমার হাসিকে বিশ্রী বলেছেন কেন? সেজন্যই তো বিচার দিয়েছি। তুমি জানো না, তোমার থেকে দূরত্ব আমার এক দণ্ডও সহ্য হয় না। বাড়িতে আসা নিয়ে তোমার কত শত আহ্লাদ, তাই ও কথা বলে ক্ষোভ প্রকাশ করেছি। অধর প্রসারিত করে কিঞ্চিত মুচকি হাসলো মোম। আগুনের বুকে নাক মুখ ঘষল, উৎকণ্ঠায় ছটফটা নিয়ে এলো, ছাড়ো, যেতে হবে এখন। তুমি কান্না করলে যাওয়ার সাহস পাবো না। আবারও মোমের ডাগর ডাগর আঁখি যুগলে নোনা জলে ভরে উঠল, নাক টেনে মৃদু স্বরে আওড়ালো, ছাড়তে ইচ্ছে করছে না। আগুন অঞ্জলি পুটে মোমের মুখশ্রী তুলে নিল, ওষ্ঠপুট এগিয়ে দিল, চুম্বন করলো ললাটে। থুতনিতে চুমু খেয়ে মুচকি হেসে বলল, রোজ ফোন করব। রক্ত মাংসে গড়া শরীরটা টেনে হিসড়ে শহরে নিয়ে গেলেও আমার বেহায়া বেপরোয়া আত্মাটা তোমার কাছেই থেকে যাবে, ছোঁয়াতে নয়, অনুভবে বোঝে নিও আমাকে। প্রাইভেট শেষে কলেজের গেট পেরিয়ে ফাঁকা রাস্তার মোড়ে রিক্সা গাড়ির জন্য দাঁড়িয়ে আছে আনিকা। রাস্তাটা তেমন শুনশান নয়, আবার জনমানবে ভরপুরও নয়। গুটি কয়েক মানুষজন আর গাড়ি চলাচল করছে। বিকালের শেষ ভাগ, এই সময়টাতে এই রাস্তায় গাড়ি চলাচল থাকলেও মানুষজন তেমন নজরে আসে না। মুখ ভার করে এদিকে ওদিকে গাড়ি আসারই চোখ বোলাচ্ছে। এমন সময় গলার পেঁচানো ওড়নায় টান পড়তেই সহসা পেছনে ফিরে তাকালো। বখাটে দুজন ছেলে দেখে পিলে চমকে উঠল। ছেলে দুজনকে আনিকা কলেজের বাহিরে অনেকবার দেখেছে। এরা মেয়েদেরকে একা পেলে উত্ত্যক্ত করে। এদিকে কোনো মানুষ নজরে আসছে না। ভয়ে শুষ্ক ঢোক গিলল সে। তবে ভয়টা বাইরে প্রকাশ করলো না। তেজি গলায় চেঁচিয়ে বলে উঠল, কারা আপনারা? পথ আটকেছেন কেন? আমার ওড়না ছাড়ুন। ছেলে দুজন আনিকার শরীরের ভাঁজে চোখ বোলায়। ওড়না ধরে রাখা ছেলেটি পৈশাচিক হাসি হেসে বিশ্রী ইঙ্গিত সমেত জানালো, ছাড়ার জন্য তো ধরিনি ফুলটুসি, আমরা তোমার শোভাকাঙ্ক্ষী। একটু ছুতে চাই, ভালোবাসতে চাই তোমাকে। আনিকার গাটা ঘিন ঘিন করে উঠল। ওড়না ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, পারলো না। চিৎকার করে ডেকে ওঠে, হেল্প, কেউ আছেন? ছেলে দুজন অট্ট হাসিতে ফেটে পড়ল। একজন ছেলে ব্যঙ্গ করেই বলল, ওই সামনে চুপ, এটা আমাদের এলাকা, কি ভেবেছিস সিনেমার মতো তুই চেঁচাবি আর তোর হিরো স্পাইডারম্যান হয়ে উড়ে এসে তোকে আমাদের হাত থেকে বাঁচাবে? হ্যাঁ, বাঁচাবে, কারণ সিনেমার মতো মেয়েটার হিরো এসে হাজির। আই থিঙ্ক সিনেমার নায়কদের থেকেও ফার্স্ট এসেছে। আই অ্যাম ব্রাইড, ব্রাইড, স্টুপিড বয়।
পেছন থেকে শক্তপোক্ত ভারী পুরুষশালী কণ্ঠস্বর কর্ণগোচর হতেই ছেলে দুজন তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে তাকালো। চেনা পরিচয় স্বর কণ্ঠ কোহরে পৌঁছাতেই আনিকার দৃষ্টি তাক করলো সেথায়। আইমান চোয়ালটা শক্ত করে কাট কাট হয়ে ছেলে দুজনের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে। আইমানকে দেখে আনিকার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল, ঠোঁটের কোণে ধরা দিল কিঞ্চিত মুচকি হাসি। আর কোনো ভয় নেই, আনিকার ভরসাযোগ্য অসভ্য বেহায়া স্বামী এসে পড়েছে। ব্যস্ত পায়ে এগিয়ে এলো আইমান। আইমানকে দেখে দুজন ছেলের মধ্যে একজন ছেলের চেহারা রক্ত শূন্য ফ্যাকাশে হয়ে গিয়েছে। আইমানের চক্ষু জোড়া স্থির অন্য ছেলেটির হাতের ওপর। ছেলেটি আনিকার ওড়না ধরে দাম্ভিকতার সহিত এখনো দাঁড়িয়ে আছে। ভীতিকর ছেলেটি তুরন্ত অপর ছেলের হাত থেকে আনিকার ওড়নাটা ছাড়িয়ে দিল। মরুভূমির ন্যায় গলাটা শুকিয়ে গিয়েছে। ভয় পাওয়া ছেলেটি দ্রুত ছুটে এসে আইমানের পাটা জড়িয়ে ধরল, ব্যগ্রতা সমেত অনুরোধ করলো, ভাই মাফ করে দেন, আমি জানতাম না এই মেয়েটা আপনার গার্লফ্রেন্ড, একেবারে এইবারের মতো মাফ করে দেন ভাই। আইমান সজোরে লাথি বসালো ছেলেটির বুকের ওপর। দুপায়ে এগিয়ে গিয়ে আনিকার পাশে দাঁড়ালো, ছেলেটির শার্টের কলার ধরে হুংকার ছেড়ে চিৎকার করে বলল, জানোয়ার, কি মনে করেছিস কার ওড়না ধরার স্পর্ধা দেখিয়েছিস তুই জানিস? বলেই ঘুষি মারলো ছেলেটির মুখ বরাবর। ছেলেটি ব্যথায় চোখ মুখ বুজে আহ শব্দ করে তুলল। লাথি খাওয়া ছেলেটি উঠে এসে আইমানের কাছ থেকে অপর ছেলেটিকে ছাড়াতে ছাড়াতে বলল, ভাই খোদার কসম আমরা জানতাম না মেয়েটা আপনার, জানলে ওনার ধারের কাছেও ঘেঁষতাম না, উল্টো কেউ ঘেঁষলে তার খবর করে ছাড়তাম, ভাই দয়া করে ক্ষমা করে দেন। আইমান ধাক্কা দিয়ে ছেলেটাকে ছেড়ে দিল, রক্তিম চোখে চেয়ে চিবিয়ে চিবিয়ে বলল, সরি হার্ড, ভাবি হয় তোদের, ওকে? এই মেয়ে এই মেয়ে বললে পরের দিন কানে শুনতে পারবি না, ওকে? আর হ্যাঁ, পায়ে টাচ করবি না, জুতো শুয়ে মাপ চাইবি। আই রিপিট, ও শরীরে টাচ করা যাবে না। ছেলে দুজন কোনো কিছু না ভেবেই তাই করলো। আনিকা কোনো প্রতি উত্তর করলো না। তাই আইমান বলল, তোদের ব্যাড লাক, আমার ডার্লিং তোদেরকে ক্ষমা করতে চাইছে মেবি, এবার তোদের হাত ভাঙার জন্য প্রস্তুত হ। ছেলে দুজন অসহায় মুখভঙ্গিতে কাতর গলায় আর্জি জানাই আনিকার নিকট, ভাবি প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন, শুধু আপনাকে না, আর আপনাকে কেন, আজ থেকে এই কলেজের কোনো মেয়েকে আমরা আর বিরক্ত করব না। এবার আনিকা মুখ খুলল, গম্ভীর কণ্ঠে বলল, আচ্ছা ঠিক আছে। ছেলে দুজন দৌড়ে ওদের সামনে থেকে চলে এলো। যেই ছেলেটি আনিকার ওড়না ধরেছিল সেই ছেলেটির অপর ছেলেটিকে প্রশ্ন করলো, ওটা কে রে? রাশেদ শিকদারের ছোট ছেলে, ওই যে গুলটের মেয়ের সাথে মদখোর ভাতিজার বিয়ে দিয়ে দিয়েছে, আবার ভরা ক্যাম্পাসে একজন ছেলেকে পিটিয়েছিল, এই সেই আইমান শিকদার। সেদিন মাস্ক পরা ছিল বলে হয়তো চিনতে পারিসনি। ও, বড্ড বাছা বেঁচে গেছি রে, আমার নাকের হাড্ডিটা মনে হয় আর আস্ত নেই রে। এদিকে আইমান উতালা হয়ে রাস্তার মধ্যে আনিকাকে জড়িয়ে ধরে, ক্লিপ দিয়ে বাঁধা ঘন চুলগুলো একের পর এক চুমু খেয়ে উদ্বিগ্নতার সমেত জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? হ্যাঁ, ছাড়ুন, আমরা রাস্তায় আছি তো। এতে আমার কিছুই যায় আসে না। আই, এই সমস্যা কি তোমার? আনিকা ভুরু উঁচিয়ে জিজ্ঞাসা করলো, কি সিনেমা টিনেমা তো দেখো নাকি? সেখানে হিরো হিরোইনকে বাঁচালে হিরোইন দৌড়ে এসে হিরোর বুকে ঝাঁপিয়ে পড়ে শক্ত করে জড়িয়ে ধরে, কিন্তু তুমি তো এরকম কিছুই করলে না, কেন করলে না? আনিকা ভেংসি কেটে কটাক্ষ করে বলল, কারণ আমি হিরোইন না। নাও কিস মি। কি? জড়িয়ে যখন ধরনি, এত কষ্ট করে তোমার জন্য ভার্সিটির স্পেশাল ক্লাস না করে ছুটে এসেছি, না আসলে আমার বইয়ের কি হতো? তাই চুমু দাও। সন্ধ্যা নামছে, চলুন বাড়িতে ফেরা যাক। চুমু দাও, না হলে আমি নিজেও যাব না আর তোমাকেও যেতে দেব না। আনিকা পড়ল বিপাকে, শেষে কিনা এইরকম নির্লজ্জ মার্কার ছেলে তার কপালে জুটেছে। ভাবতেই মুখভঙ্গি কাদো কাদো হয়ে গেল। আইমান তাড়া দিয়ে বলল, লেট হচ্ছে ডার্লিং, ফাস্ট। আনিকা আশেপাশে নজর বোলালো, এখন এই দিকে কেউ নেই। আনিকা পায়ের পাতায় ভর দিয়ে মুখ এগোলো। আইমান তৎক্ষণাৎই বাঁকা হেসে গলা উঁচু করে নিল। আনিকা কটমট করে দাঁতে দাঁত চেপে বলল, মাথা উঁচু করছেন কেন?
একটা লম্বুকে বিয়ে করেছি। আমি তো আপনার কাঁধ পর্যন্ত। মুহূর্তে আইমান আনিকার কোমর পেঁচিয়ে উঁচু করে সাইডের অন্ধকারময় দেওয়ালে লেগে গেল। আনিকার চোখ খিচে বন্ধ করে আইমানের কাঁধের শার্ট খামছে ধরল। আনিকার মুখ এখন আইমানের মুখ বরাবর। দুজনের তপ্ত শ্বাস দুজনের মুখে আছড়ে পড়ছে। আনিকা জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে ভোঁতা মুখে চুমু খাওয়ার জন্য ঠোঁট এগোয় আইমানের গালের নিকট। যেই গালে ঠোঁট ছোঁয়াবে তখনই আইমান গালের পরিবর্তে ঠোঁট এগিয়ে দিল। অতঃপর মিশে গেল উত্তপ্ত 4 জোড়া ওষ্ঠপুট। আনিকা ছাড়াতে চেয়েও পারল না। চুম্বকের মতো টেনে ধরে রেখেছে আইমান আনিকার ওষ্ঠদ্বয়। আনিকার নিঃশ্বাস আটকে আসতেই বড় বড় নখযুক্ত আঙ্গুল দিয়ে খামচে ধরল আইমানের গলার ভাঁজ। সহসা আনিকার ওষ্ঠদ্বয় মুক্তি পেল আইমানের কবল থেকে। আনিকার হাত ধরে রিকশা গাড়ি ডেকে আইমান গাড়িতে উঠে বসলো। গাড়ি চলতে শুরু করেছে। সামনে থেকে ধেয়ে আসা মৃদু মন্দ বাতাস গায়ে লাগছে। রিকশাওয়ালার থেকে নজর ফিরিয়ে আইমান ঝুঁকে আসে আনিকার কানের কাছে। ফিস ফিস করে বলে উঠল, হে, আমার মতো বেপরোয়া হাজবেন্ডকে সামলানো মুখের কথা না, সেজন্যই বলছি এখন থেকে প্র্যাকটিস করো। এইসব অভ্যাস করে নেওয়া ভালো। দুপুরের জেদি আপোষহীন দীপ্তিমান সূর্য মাথাচাড়া দিয়ে উঠেছে। সূর্যের আলো পুরো গ্রামটাকে উজ্জ্বল করে তুলেছে। অথচ ভোরবেলা হালকা কুয়াশায় চারপাশে মোড়ানো থাকে। পথে পাশে ফসলের জমিগুলোতে সকালের শিশির জমেছিল, যা এখন নেই। সূর্যের প্রথম আলো শিশিরের ফোঁটাগুলোর ওপর পড়ল। মনে হয় যেন সেগুলো ছোট ছোট রূপোর মতো করে ঝিলমিল করে উঠছে। পথের পাশে রয়েছে বড় বড় তাল গাছ, নারকেল গাছ আর নানা ধরনের ছোটখাটো ঝোপঝাড়। দূরে কোথাও কোথাও গ্রামের মানুষ খেতে কাজ করছে। তাদের হাতে কোদাল আর মাথায় বাঁশের ঝুড়ি। হাঁস, মুরগি, গরু বাছুরেরা ঘুরে বেড়াচ্ছে রাস্তার ধারে। মাঝে মাঝে পাখির ডাক শোনা যাচ্ছে। আর ছোট ছোট ঝর্ণার মতো পানির শব্দ যেন পুরো পরিবেশকে সজীব করে তুলেছে। গ্রামাঞ্চলের ঘরের পাশের আম গাছ, পুকুরের পাশে দাঁড়ানো বাঁশের ঝাড় আর উঠোনের মাঝখানে লাল মাটির পথ, সবই যেন নতুন করে জীবন পেয়েছে। কাঠখোট্টা রোদে গ্রামের পথ ধরে মোম এগিয়ে যাচ্ছে তাদের ছোট্ট গ্রামের বাড়ির দিকে। গাছপালার সবুজে ঢাকা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চোখ মেলে দেখে চারপাশের নান্দনিক সৌন্দর্য। মোমের আর কোনো পরীক্ষা অবশিষ্ট নেই। আজকেই লাস্ট পরীক্ষা দিয়েছে। তেমন চাপ ছিল না। আইসিটি ব্যবহারিক পরীক্ষা ছিল। মোমের সাথে ওর কয়েকজন বান্ধবী রয়েছে। মোম যখন বান্ধবীদের সঙ্গে কথায় মত্ত তখন মোমের চাচতো ভাই এসে ওদের সামনে দাঁড়ায়। ছেলেটার নজর খারাপ, বয়স কম। মোমের ওপর তার অনেক আগে থেকেই কুনজর পড়েছিল। মাঝখানে বিয়ে করে শহরে পাড়ি জমিয়েছিল বলে দেখা সাক্ষাৎ হয়নি। বাড়ি আসার পর বার কয়েক দেখেছে, তবে গঞ্জের কাজের চাপে কথাবার্তা বলা হয়ে ওঠেনি এবং বড়লোক বাড়ির বউ বলে হাত বাড়ানোর সাহসও পায়নি। এখন রাস্তায় এই মোড়ে দেখে পুরানো কামুকতা জেগে উঠেছে। চাচতো ভাইকে দেখে মোম কিছুটা ঘাবড়ে যায়। আটঘাট হয়ে দাঁড়িয়ে রইল। মাথা নিচু করে চলে যেতে উদ্যত হতেই চাচতো ভাইয়ের অশ্লীল অশ্রাব্য বাক্য কর্ণকুহরে পৌঁছালো। বড়লোক বাড়ির বউ হয়ে তো দেখছি ভালোই তারতাজা হয়ে গিয়েছিস, শারীরিক গঠনগুলো নজর কাড়া লাগছে। মোম দাঁতে দাঁত পিষে নাকের পাটাতন ফুলিয়ে ঝাঁজ নিয়ে বলে ওঠে, নিজের সীমারেখা অতিক্রম করবেন না কামাল ভাই। নিজের বোনকে এসব বলতে লজ্জা করছে না? কামাল দাড়িতে হাত বুলিয়ে কুটিল হেসে বলল, ভুল বললি। তুই আমার নিজের মায়ের পেটের বোন না, চাস্তো বোন। তাই তোকে এইসব কথা বলতেই পারি। মোম দ্বিগুণ তেজ ফুটিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, না, পারেন না। আমি এখন বিবাহিত, অন্যের স্ত্রী। কিছু বলার আগে ভেবে বলা উচিত। আপনার নজর ঠিক করুন, নয়তো এর পরিণাম আপনার জন্য সুখকর বয়ে আনবে না। স্বামী বড়লোক বলে চ্যাটাং চ্যাটাং কথা বলা শিখে গেছিস? তোর এই ক্ষুদ্র শরীরের অমায়িক তেজ দমিয়ে দেওয়ার বহুদিনের শখ আমার। আজ যদি সেটা করি, মন্দ হয় না, কি বলিস? মোম আঁতকে উঠে 2 পা পিছিয়ে গেল। পাশ ফিরে চেয়ে দেখলো বান্ধবীরা নেই। তারা অনেকক্ষণ আগেই চলে গিয়েছে। ভয়ে মোমের সর্বাঙ্গ কেঁপে উঠল। হাতে পায়ে নামলো নিগড় কম্পন। মোমের আতঙ্কিত মুখবির দেখে কামাল মজা পেল। এগিয়ে আসতেই মোম হাতে থাকা ফাইল শক্ত করে ধরে দৌড় লাগালো।
কামালও ছুটল তার পিছু পিছু। কিছু দূর যেতেই বড়সড় একটা প্রাইভেট গাড়ির সাথে ধাক্কা খেল মম। ড্রাইভার সময় মতো ব্রেক না কষলে বড় রকমের একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। মম হাতের কনুই আর কপালে ঠোকা লেগে ব্যথা পেয়েছে। চোখ মুখ কুঁচকে দুরু দুরু বুকের সম্মুখে দৃষ্টি তাক করলো। ড্রাইভার সিট বেল্টটা খুলে হন্তদন্ত হয়ে মোমের নিকটে আসলো। মানুষটিকে দেখে মোমের ভীতিকর নয়ন জোড়া খুশিতে চকচক করে উঠল। তার মাস্টার মশাই এসেছে। আগুন কাছে এসে মোমের শরীর চেক করে উদ্বিগ্নতার সমেত জানতে চাইল, কোথায় লেগেছে, কোথায় ব্যথা পেয়েছ? মোম প্রতিউত্তর না করে হামলে পড়ল ব্যক্তিগত পুরুষটির চওড়া বুকে। শক্ত করে জড়িয়ে ধরে হু হু শব্দ তুলে কাঁপিয়ে কেঁদে উঠল। আগুন বলিষ্ঠ হাতে আগলে নিল তার কোমলমতিকে, মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে শুধালো, বেশি ব্যথা পেয়েছো? দৌড়াচ্ছিলে কেন? আর তুমি এই রাস্তায় কি করছো? স্কুল থেকে তোমাদের বাড়ির ফেরার রাস্তা তো এটা নয়। সময় নিয়ে মোম শান্ত হলো। ছলছল চোখে আগুনকে দেখে ঠোঁট ভেঙে আবারও কেঁদে উঠল। ভাঙা গলায় অভিযোগ জানালো, এতদিন পর আমার কথা মনে পড়েছে? শুধু ফোনে কথা বললে হয় নাকি? আমার বুঝি আপনাকে দেখতে ইচ্ছে হয় না, ছুতে ইচ্ছে করে না? আগুন কণ্ঠে কাঠিন্য এনে বলল, আমি তোমাকে যেটা জিজ্ঞাসা করেছি তার উত্তর দাও। পরীক্ষা শেষে বান্ধবীদের সঙ্গে নদীর তীরে ঘুরতে গিয়েছিলাম। ফিরে আসার সময় কামাল ভাই পথ রোধ করে দাঁড়ায়, বাজে কথা বলে। সেজন্য ওনার থেকে পালিয়ে এইদিকে রাস্তায় ঢুকে পড়েছি। আগুন হুরু উঁচিয়ে জিজ্ঞাসা করলো, কামালকে? আমার চাচতো ভাই। ওদের কথার মাঝে কামাল এসে দাঁড়ায়। মোম আঙ্গুল উঁচিয়ে তাকে দেখায়। আঙ্গুল চোয়াল শক্ত করে কঠিন দৃষ্টি নিক্ষেপ করলো তার ওপর। শৈল প্রান্ত গোটানো চাহনি তীর্য কোণ্ঠায় শীতলক্ষা স্রোত ঢেলে, অথচ নীরবে নিভৃতে হুমকি স্বরূপ জানালো, নিজের ভালো চাও তো এক্ষুনি আমার সামনে থেকে চলে যাও। কামাল শুষ্ক ঢোক গিল, ব্যস্ত কদমে নিজের গন্তব্যে প্রস্থান করলো। আগুনকে নিয়ে যখন মোম তাদের গ্রামের বাড়ির উঠোনে এসে পৌঁছায়, তখন খলিল আগুনকে দেখে অবাক হয়ে যান। পরপরই অধরে হাসি ফুটিয়ে চনমনে কণ্ঠে বললেন, আগুন বাবা, আজকে আসবে ভাবতেই পারিনি। তাই এবার কিছুদিন থাকবে তো? আগুন মুচকি হেসে জবাব দিল, না, এবারেও সম্ভব হবে না, তবে রাতে থাকবো। সকালে মোমকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। খলিল এতটুকুতেই খুশি হলেন। আগুনকে নিয়ে মোম ঘরে চলে গেল। খলিল স্ত্রীকে জামাই এসেছে খবরটা দিতে চলে যান। আতিফা চট জলদি লেবুর শরবত বানাতে ব্যস্ত হয়ে পড়লেন। খলিল স্ত্রীকে বলে বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লেন। সেবার তাড়াহুড়োয় তেমন যত্ন আত্তি করতে পারেননি। রাতে যখন থাকবে বলেছে, তখন হাতে অনেকটা সময় আছে জামাই আদর করার, সেটা হাতছাড়া করলে হবে না। বিকালের চনমনে চিত্তে সময়টাতে আইমান ও আনিকা শহরের একটি পার্কে হাত ধরে হাঁটছে। আনিকা অবশ্য হাত ধরতে দিতে নারাজি ছিল, কিন্তু আইমান জবরদস্তিতে হাত ধরে রেখেছে। আনিকা নাকি সকলের সামনে হাত ধরে হাঁটতে অস্বস্তি লাগছে। আইমান তার কথায় পাত্তা দিল না। ঘুরতে এসে আনিকার ভালোই লাগছে। সূর্য যখন ডুবে আসছিল আর পার্কের চারপাশে একটি সোনালী আলো ছড়িয়ে পড়ছিল, আনিকার হাসি মুখ দেখে আইমানের হৃদয় দ্রুত ধড়ফড় করে উঠতে লাগলো। আইমান হঠাৎই বলে উঠল, আনিকা, তুমি জানো, তুমি যখন হাসো তখন পুরো পৃথিবী উজ্জ্বল হয়ে ওঠে, কিন্তু আমার সঙ্গে কথা বলার সময় মুখটা অমন পাংশুটে করে কেন রাখো? তোমাকে আমি সত্যি বুঝতে পারি না। আনিকা ঠোঁট চেপে কিঞ্চিত হাসলো। লজ্জা পেয়ে নিচে তাকালো, কিছুই বলল না। কিন্তু আইমান তাকে আস্তে করে নিজের দিকে ঘুরিয়ে বলল, আরো বেশি হাসো, কারণ আমি তোমার হাসিতে একেবারেই মুগ্ধ। আইমানের এই কথায় আনিকার চোখ আনন্দের ছাপ পড়ল। অজান্তেই অক্ষিপট জলে ভরে ওঠে। আইমান পুনরায় একই ভঙ্গিতে স্লোজ স্বরে আওড়ালো, তুমি সত্যি চঞ্চলতা, তোমার মিষ্টি এক কিশোরী। বাক্যের ইতি টেনে আইমান ধরে রাখা আনিকার হাতগুলোতে তার ঠোঁট ছোঁয়ালো। এ যেন একটি চুমুর প্রস্তাব। আনিকা শিহরিত হয়ে পড়ল, কিন্তু সে থামল না। আনিকার চোখের দিকে গভীরে তাকিয়ে রইল। বলল, পড়াশোনার চাপে সপ্তাহ খানেকের মতো তোমার সাথে দেখা করার সুযোগ হয়ে ওঠেনি। ক্যারিয়ারের দিকে নজর দিতে হয়েছে, তাই পিছু হাঁটতে পারিনি। ভীষণ মিস করেছিলাম তোমাকে। হয়তো আমার কথা তোমার স্মরণ হয়নি, বাট ট্রাস্ট মি জান, আই রিয়েলি মিস ইউ সো মাচ। আনিকা হাত ছাড়িয়ে নেয়।
আইমানের বাহু আঁকড়ে ধরে চোখে চোখ মিলিয়ে সুগভীর স্পষ্ট দৃষ্টি নিবদ্ধ করলো। মুচকি হেসে নীরব ঠোঁট নেড়ে নেড়ে বলল, মুখে স্বীকার করলেই কি প্রমাণিত হয় যে কেউ কাউকে মিস করছিল? মোটেও না। কিছু মানুষ আছে যারা সঠিকভাবে নিজেদের অনুভূতি প্রকাশ করতে সক্ষম হয় না। হয়তো আমিও সেই সকল মানুষদের কাতারে। তুমি আমাকে মিস করছিলে? আনিকা নিরুত্তর, লম্বা শ্বাস টেনে চুপচাপ হাঁটছে। একটা সিমেন্টের তৈরি বেঞ্চে গিয়ে বসে পড়ল। আশেপাশে কয়েক জোড়া কাপড় নজরে আসছে। তারা নিজেদের মতো করে প্রিয়জন নিয়েই সময় কাটাতে ব্যস্ত। আইমান এসে আনিকার পাশে বসলো। দুজনের মাঝে পিনপিনে নীরবতা। নীরবতা ভেঙে আইমান আচমকায় আবদার ছুড়ল, একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, তুমি কি অনুমতি দেবে? কিসের জন্য? আইমান আনিকার ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে দিল। বুঝতে পেরে আনিকা মৃদু কেঁপে ওঠে। গলাটা শুকিয়ে আসছে। হৃদয় তখন প্রচন্ড গতিতে ধড়ফড় করছে। সে চোখ বুজে মাথা নাড়ালো। সম্মতি পেয়ে আইমান হেসে তাকে কাছে টেনে নিয়ে আসলো। ক্ষণিকের সময় আনিকার ওষ্ঠদ্বয়ে নিজের ওষ্ঠ স্পর্শ করালো। সেখানেই সৃষ্টি হলো এক অসাধারণ ওষ্ঠচুম্বন মুহূর্ত, যা আনিকাকে আইমানের পাগলামোতে তীব্র আকর্ষণ করে। তাদের চারপাশে যেন সময় থেমে গেছে, আর সবকিছু ধূসর হয়ে ধরা দিচ্ছে। গভীর রাতে গ্রামে যখন চাঁদের আলো ধরণীতে চিকচিক করছিল, তখন আগুন বসেছিল মোমের সঙ্গে বদ্ধ কক্ষে জানালার পাশে। সুন্দর রাতের বেলকুনিতে মোমের দিকে তাকিয়ে থাকলো অনিমেষ, তার চোখে প্রেমের উন্মাদনা। মোম তার কোমল হাসি নিয়ে আগুনের দিকে এগিয়ে এসে গা ঘেঁষে বসে। তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে দীর্ঘ সময়ের, যেন বাতাসের স্নিগ্ধতা। কিছু মনে পড়তেই মোমের মনটা খারাপ হয়ে গেল। ঠোঁট উল্টে গোমড়া মুখ করে বলল, গত 2 দিন আপনি আমাকে ফোন করেননি কেন? আমি কল দিলেও বারংবার কেটে দিয়েছিলেন, এমনটা কেন করেছিলেন? আগুন ফোঁস করেই নিঃশ্বাস ছাড়লো। বাইরে ঘোলাটে দৃশ্যপটে নজর রেখে শান্ত কণ্ঠে বলল, যতবার ফোন দিয়ে কথা বলি ততবারই তুমি কান্না করো। পরীক্ষার সময় সকালে ফোনে তোমাকে সাহস সঞ্চারিত করার জন্য যা বলি, তুমি কান্না করে সেটা উগলে দাও। আমার নির্দেশনা কতটুকু আমলে নিয়েছো, পরীক্ষা কেমন দিয়েছো, তুমি তা ভালো জানো। পরীক্ষা দিতে যে হয় ফুরফুরে মনে, আর যেতে তুমি যেতে হতাশ হয়ে। বিষয়টাতে আমি চরম বিরক্ত। ইংরেজি পরীক্ষার দিন জানালে পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। মোটামুটি কেন হবে? আমি প্রশ্ন দেখেছি, প্রশ্ন সহজ হয়েছে, যদিও ইংরেজি দ্বিতীয় পত্র কিছুটা হার্ড হয়েছিল। তবে প্রথম পত্র 80-র ওপরে নাম্বার পাওয়ার মতো ভালো মনের হয়েছে প্রশ্ন। সেখানে তুমি ইংরেজি প্রথম পত্র পরীক্ষার দিন বললে মোটামুটি ভালো হয়েছে। কেন কনফিডেন্স সমেত বলতে পারোনি যে আমার পরীক্ষা খুব ভালো হয়েছে? সেজন্য ইচ্ছে করে পরবর্তী টানা 2 দিন যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলাম। পড়াশোনা নিয়ে হেয়ালিপূর্ণ আমি পছন্দ করি না। চিন্তা করছেন কেন? দেখবেন ভালো ফলাফল আসবে, দেখা যাবে। ছোট করে উত্তর দিয়ে আগুন চুপ হয়ে গেল। জানালা বন্ধ করে দিয়ে বালিশ ঠিক করে কাত হয়ে ওপাশ ফিরে শুয়ে পড়ল। মোম হাঁ হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। গাল ফুলিয়ে ব্যগ্র গলায় বলে ওঠে, আপনার সাথে কথা বলতে না পেরে আমার খুব কষ্ট হয়েছিল। আপনার শূন্যতা আমাকে পুড়িয়েছিল ক্ষণে ক্ষণে। চাতক পাখির ন্যায় প্রহর গুনছিলাম কখন পরীক্ষা শেষ হবে আর আপনার কাছে যেতে পারবো। এখন আপনি উল্টো আমার উপরেই রাগ ঝাড়ছেন। আগুন ঘুরে তাকায়, ভুরু কুচকে গমগমে গলায় প্রশ্ন করলো, তোমাকে শাসন করার অধিকার কি আমার নেই? রিয়ারেঞ্জ সেন্টেন্সটা কমন হওয়া সত্ত্বেও ভালোভাবে মিলাতে পারিনি। তাই বলছিলাম পরীক্ষা মোটামুটি হয়েছে। পরীক্ষা খারাপ হয়েছে সেটা তো আর বলিনি। মোমকে কাছে টেনে বুকে নিয়ে শুয়ে পড়ল আগুন। মোম একটুতেই অভিমান ভুলে আহ্লাদে আপ্লুত হয়ে আগুনের গলায় মুখ ডুবিয়ে দিল। লম্বা শ্বাস টেনে নাসান্দ্রে টেনে নিল চিরচেনা পুরুষালী মাতাল করা ঘ্রাণ। আগুন মৃদু হাসলো, মোমের চুলের ভাঁজে আঙ্গুল গুজে দিল। শান্ত কণ্ঠে বলল, তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনের সেরা সময় কোমলমতি। তোমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে আমি নিজেও পড়ছিলাম দহনে। ক্লাসে মন বসাতে পারিনি। মোমের ক্ষুদ্র সত্তা পুলকিত হলো, ঠোঁটের কোণে একটি মিষ্টি হাসি ঝুলিয়ে বলল, আপনার সাথে আমার প্রতিটি মুহূর্ত এমনই ছিল বলে সেরা লাগছে আপনার কাছে।
আগুন হঠাৎ মোমকে আরো কাছে টেনে নিয়ে এসে তার ঠোঁটে একটা চুমু খায়, যা চাঁদের আলোতে আরো উজ্জ্বল হয়ে ওঠে মধুময় প্রীতি। ললাটে প্রগাঢ় চুমু বসিয়ে শীতল গলায় বলল, সকালে সবকিছু গুছিয়ে নিও, কালকে বাড়িতে ফিরে যাব। মা তোমাকে দেখার জন্য ওতালা হয়ে আছে। বাড়ির বউ বাড়িতে না থাকলে নাকি তার ভালো লাগে না। আনিকা কিছুদিন এসে থেকে গিয়েছে। সে তার বাবাকে রেখে আসতে চায়নি, মায়ের জোরাজুরিতে আসতে বাধ্য হয়েছিল। তাই তুমি গেলে মা ভীষণ খুশি হবে। আমারও ওনাদের সকলের কথাই মনে পড়তো। মায়ায় আটকে গিয়েছি তাদের। আমি সব গুছিয়ে নেব, আপনাকে ভাবতে হবে না। আগুন হাতের বন্ধন দৃঢ় করে ঘুমানোর প্রস্তুতি নেয়। দুজনের ভারী তপ্ত শ্বাস মুগ্ধতা ছড়ায় বদ্ধ কক্ষের চারপাশ। মোম ব্যক্তিগত পুরুষটির বুকে মুখ লুকিয়ে আবেশে চোখ বুজল। মোমকে নিয়ে আগুন ঢাকায় ব্যাক করছে। বাড়িতে এসে মোম যেন হাওয়ায় উঠছে, এক দণ্ড স্থির থাকছে না। এসে থেকেই চঞ্চল চড়ুই পাখির মতো শুধু ছোটাছুটি করছে। আগুন ডাকলে রুমে যাচ্ছে না। মেজাজ খারাপ হচ্ছে তার। রাশেদ বাড়িতে, এখন চিৎকার করে ডাকাডাকি কিংবা ধমকে রুমে নিয়ে আসা সম্ভব নয়। নয়তো রাম ধমক দিয়ে রুমে নিয়ে আসতো। জার্নি করে আসায় ক্লান্ত সে, তাই সোফায় গা এলিয়ে দিল। মোম বর্তমানে অবস্থান করছে শাশুড়ির রুমে। মিনা ময়ূরী রয়েছে সাথে। রাশেদ ড্রয়িং রুমে বসে চা পান করছে আর টিভি দেখছেন। এদিকে ওরা তিনজন গল্পের আসর জমিয়ে দিয়েছে। মুঠো করে মুড়ি চানাচুর তুলে মুখে দিয়ে চিবোতে চিবোতে ময়ূরী বলল, তোমাদের গ্রামীণ জনপদ অনেক সুন্দর ভাবি, ছবি তোলার জন্য পারফেক্ট। সময় পাচ্ছি না, নয়তো কিছুদিন গিয়ে তোমাদের বাড়িতে থেকে ঘুরে আসতাম। সেই সাথে ইচ্ছে মতো ছবি তুলতে পারতাম। মম উৎফুল্ল চিত্তে হাস্যোজ্জ্বল মুখে উত্তর দিল, দূরের অনেক পর্যটন আমাদের গ্রামে ঘুরতে আসে। পাকা রাস্তা হওয়াতে খুব সহজে বড় বড় গাড়িগুলো ঢুকতে পারে। এতে করে তাদের জন্য গ্রাম ঘোরাঘুরি আনন্দদায়ক ভ্রমণের উৎস হিসাবে গণ্য হয়। হুম, একবার গিয়েছিলাম, ভালোই লেগেছিল। মিনা পানি পান করতে করতে আঁচল দিয়ে মুখ মুছে মোমের উদ্দেশ্যে বলে উঠল, পরীক্ষা কেমন হয়েছে তোমার? জি মা, ভালো। তোমার বাবার কি খবর? মোটামুটি সুস্থ। এবার গিয়ে দেখেছিলাম ঘন ঘন শ্বাসকষ্ট হচ্ছে, চিকিৎসা চলছে। ডাক্তার দেখায়নি? দেখিয়েছে। কি বলেছে ডাক্তার? ঔষধ দিয়েছে, বলেছেন খুব শীঘ্রই অসুস্থতা কেটে যাবে। ময়ূরী উঠে দাঁড়ায়, ফোনের সময় দেখে যেতে যেতে জানালো, মা আমার পড়া আছে, আমি গেলাম। ভাবি, রাগ করো না প্লিজ। মম মুচকি হেসে বলো, রাগ করার কি আছে? আড্ডার আগে পড়াশোনা, তুমি যাও গিয়ে পড়তে বসো। কথা বলার ফাঁকে দরজায় নজর পড়তে মিনা দেখতে পেল আগুনকে। তিনি ছেলেকে কাছে ডাকলেন। আগুনকে দেখে মোমের হাসি উবে গেল, শুষ্ক ঢোক গিলল সে। সেই কখন রুমে যেতে বলেছে, আর ও এতক্ষণ পর্যন্ত শাশুড়ি ননদের সাথে আড্ডা দিচ্ছিল। মানুষটা হয়তো দরকারে ডেকেছিল। এতবার যখন ডেকেছে যাওয়া উচিত ছিল। নিশ্চয় কোনো কিছু খুঁজে পাচ্ছিল না। এখন লোকটা যদি রেগে যায়। আগুনের বেশভূষ পরিপাটি লাগছে, কোথাও যাবে নাকি লোকটা? মিনা অস্থির গলায় প্রশ্ন করলো, কিছু বলবি বাবা? আগুনের শান্ত জবাব, না মা। ছোট করে জবাব দিয়ে হাঁটা শুরু করলো। পেছনে না ঘুরে গমগমে গলায় বলে উঠল, মম, রুমে এসো। লাস্ট বার বলছি, এরপর যেন আর না বলতে হয়। মম পিলপিল কদমে বেডরুমে এসে হাজির হয়। এতটা ধীর গতিতে এসেছে যেন ফ্লোরও টের না পায়। মম রুমে আসা মাত্রই আগুন ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। মোমের বক্ষস্থল ছলাৎ করে উঠল। আটঘাট বেঁধে দেওয়ালের সঙ্গে মিশে চুপ করে দাঁড়িয়ে রইল। আগুন মোমের থেকে দূরত্ব বজায় রেখে পকেটে হাত গুজে শটান হয়ে দাঁড়ালো। ভারিক্কি গলায় তির্যক চাহনি নিক্ষেপ করে জিজ্ঞাসা করলো, কথা বলে গায়ে লাগে না না? মানুষ মনে হয় না আমাকে? কখন থেকে ডাকছিলাম? নিজের মর্জিকে প্রাধান্য দিলে, একবারও রুমে আসার প্রয়োজন বোধ মনে করলে না। ভয়ে মোমের মুখটা শুকিয়ে গিয়েছে। সমান তালে ওড়নার কোনা হাতের আঙ্গুলে পেঁচাচ্ছে। ঠোঁটে ঠোঁট চেপে কাছুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে হা করে ছাপাই দিতে চাইলো। তার আগেই আগুন তেড়ে এলো। নরম তুলতুলে গাল আলতোভাবে চেপে ধরে দাঁত কটমট করে বলল, কোনো মিথ্যা এক্সকিউজ শুনতে চাই না জানি। তুমি ইচ্ছে করেই আসনি। আসলে কি হতো শুনি, কেন ডেকেছিলেন? সেটা কি তুমি এসে শুনতে চেয়েছিলে? আবার মুখে মুখে তর্ক করছো। মোম ভোতা মুখে উত্তর দিল, আমি ভেবেছিলাম এমনি ডেকেছিলেন। আসলে হয়তো রেস্ট নিতে বলবেন, সেজন্যই আসিনি।
তোমাকে এত বেশি বেশি ভাবতে কে বলেছে শুনি? তোমাকে না বলেছি অযথা বেশি ভাববে না? মম কিছু না বলে মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে রইল, ঠোঁট ফুলিয়ে রেখেছে। এক্ষুনি হয়তো সকিনার মার মতো করে কেঁদে কেটে গঙ্গা জল বানিয়ে ফেলবে। আগুন দীর্ঘশ্বাস ছাড়লো, মোমকে কাছে টেনে নিল, গালে এক হাত দিয়ে শান্ত কণ্ঠে বলল, নিজে ভুল করবে আবার নিজেই ঠোঁট ফুলিয়ে রাখবে, সাথে কান্না তো ফ্রি। কোথায় কাঁদছি? আগুন মুচকি হাসলো, রাশভারী কণ্ঠে শুধালো, আমি কি বলছি কাঁদছো? না কাঁদলেও কিছুক্ষণের মধ্যেই কেঁদে দিবে, তোমার মুখভঙ্গি তাই বলছে। আগুন থেকে সরে দাঁড়ায় মোম, তিরিক্ষি মেজাজ নিয়ে মৃদু স্বরে আওড়ায়, মোটেও না, আমি এত সহজে কান্না করি না। আগুন এবার শব্দ করে হেসে উঠল। মোম এক দৃষ্টিতে চেয়ে সেই হাসি দেখে। লোকটার হাসি মোমের এত ভালো লাগে কেন? অদ্ভুত এক সৌন্দর্য রয়েছে এই চাপদাড়ি যুক্ত স্নিগ্ধ হাসিতে। আপনা আপনি মোমের ঠোঁট জোড়া প্রসারিত হয়ে কিঞ্চিত হাসির ঝলকানি দেখা মিলল। তবে হাসিটা দীর্ঘস্থায়ী হলো না। আগুনের অস্বাভাবিক কাজে বিস্ময়ে দপ করে নিভে গেল। আগুন একটানে মোমের গলা হতে ওড়নাটা কেড়ে নিল, যার দরুন মোমের বুক এখন আগুনের সামনে উন্মুক্ত, মেয়েলি শরীরের ভাঁজ স্পষ্ট দৃশ্যমান। মোম দুই হাতে বুক ঢেকে নিল, অবিশ্বাসের স্বরে হতবিহ্বল অক্ষিপট চেয়ে রুষ্ট গলায় বলে উঠল, এসব কি করছেন মাস্টারমশাই? দেখুন, এখন একদম কোন রকম দুষ্টুমি করবেন না বলে দিলাম। আগুন ঠোঁট বাঁকিয়ে ভুরু কুঁচকে ফেলল, চওড়া গলায় ধমকে বলে উঠল, সবসময় মাথায় শুধু উল্টাপাল্টা জিনিস ঘোরে না তাই না? বিছানায় একটা প্যাকেট রাখা আছে, সেটাতে যা আছে পরে দ্রুত রেডি হও, এক্ষুনি তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। কোথায় যাবেন? গেলেই দেখতে পাবে, অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে তোমার জন্য। সময় ব্যয় করলে। এখন তো ওড়না নিয়েছি, এরপর নিজের হাতে সব খুলে চেঞ্জ করিয়ে দিব। মম চক্ষুদ্বয় বড় বড় করে চেয়ে রইল, বিস্ময়ে কিং কর্তব্য বইমুড়ো সে। আগুনের কথা শুনে মাথা ঘুরছে। তৈরি হবে কি? সে তো একই জায়গায় মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে। আগুন পুনরায় গমগমে গলায় বলে, সময় নষ্ট করছো কেন? ও বুঝতে পেরেছি, আমার হাতে রেডি হতে চাইছো, তাই তো? নো প্রবলেম কোমলমতি, তোমাকে হেল্প করতে আমি সদা সর্বদা প্রস্তুত। মম টনক নড়ল, মৃদু আওয়াজে চিৎকার করে বলল, না, আমি নিজেই তৈরি হতে পারবো। জলদি রেডি হতে শুরু করো, সময় 10 মিনিট। আগুন হসপিটালে এসেছে মমকে নিয়ে। মম বেশ অবাক হলো, হঠাৎ হসপিটালে কেন এসেছে? কোনো কিছু বোধগম্য হচ্ছে না। চুপচাপ আগুনের সঙ্গে পা চালাচ্ছে। আগুন রুম নাম্বার সম্পর্কে পূর্বভাবে অবগত ছিল, তাই খুব সহজে খুঁজে পেল কাঙ্ক্ষিত রুমটা। মোমকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। মোম ভেতরে ঢুকতে ভ্যাবাচাকা খেয়ে গেল। ঘন পাপড়ি যুক্ত নয়নজোড়া বড় বড় করে তাকিয়ে রইল। বার কয়েক পলক ঝাপড়ালো। ছোট্ট মস্তিষ্কে গাত্রে গাত্রে তীব্র বেগে হানা দিয়েছে উৎসুকের আবির্ভাব। ড্যাব ড্যাব করে চেয়ে প্রশ্নবিদ্ধ চোখে আগুনের দিকে দৃষ্টি তাক করলো। মোমের উদ্গ্রীবতা বুঝতে পেরে আগুন কিঞ্চিত মুচকি হাসলো, উচ্ছ্বাসিত কণ্ঠে জানালো, স্বপ্ন নাই, যা দেখছো সবটা সত্যি। আফিফার বাবু হয়েছে, ছেলে বাবু, কয়েক ঘন্টা আগেই হয়েছে। তোমাকে আগে বলিনি, সারপ্রাইজ দেব বলে। মোম খুশিতে গদগদ হয়ে বাচ্চাদের মতো করে ঝড়ের গতিতে আফিফার কাছে গেল। পাশে একটা টুলে আশানুর বসে আছে তার নবজাতক ছেলেকে নিয়ে। মোমকে দেখে আফিফা শুষ্ক ঠোঁটে ক্লান্তি মাখা হাসি উপহার দিল। আফিফার বেডের সাইডে বসে মোম বাবুকে তার কোলে দিতে বলল। আশানুর আস্তে করে বাবুকে মোমের কোলে তুলে দেয়। মোম বাবুর কপালে চুমু খায়। আগুন কাছে এসে দাঁড়ায়, হাত দিয়ে বাবুকে আলতো করে ছুঁয়ে দিল। হাত সরাতে নিবে তখনই ঘুমন্ত বাবুটা আনমনে আগুনের হাতের একটা আঙ্গুল শক্ত করে মুঠো করে ধরে। আগুন চমকে ওঠে, পরপরই ঠোঁট এলিয়ে এক পেশে হাসলো। মোম চনমনে চিত্তে বলে উঠল, কি সুন্দর না? আগুন মাথা নাড়ালো। আশানুর জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে আগুনের উদ্দেশ্যে হাস্যকর গলায় বলল, আমাদের বন্ধু মহলে তুই পিছিয়ে গিয়েছিস, এবার তুই ছক্কা পাঞ্চা মেরে দে, তাহলে কেল্লা ফতে। আগুন ভুরু উঁচিয়ে জিজ্ঞাসা করলো, আবার শুরু করে দিয়েছিস? হসপিটালে অন্তত রেহাই দে ইডিয়েট। বাচ্চার বাবা হয়ে গেছিস, সেই জন্য আমার মুখ এখন অলরাউন্ডার। বাজে বকিস না। আশানুর ঠোঁট উল্টে জবাব দিল, সত্যি কথা, তোর কোনো কালেই হজম হয় না। এটা আবার নতুন কি?
আগুন আর প্রতি উত্তর করলো না। কিছু বললে এই ছাগল এখন পেয়ে বসবে, তার থেকে মৌনতা বজায় রাখাই শ্রেয়। মোম এক দৃষ্টিতে বাবুর দিকে তাকিয়ে আছে। কেমন যেন অদ্ভুত এক শান্তি লাগছে বাবুকে দেখে। আগুনও কত খুশি। যদি তাদের বাবু হয় তখন নিশ্চয়ই আগুন আরো অনেক বেশি খুশি হবে। হবেই তো, সে তো আগুনের রক্তের বাবু হবে। মোমের বাবু হলে মোম তাকে অনেক আদর করবে, সারাক্ষণ বুকে জড়িয়ে রাখবে, বাবুর সঙ্গে সময় কাটিয়ে দিন পার করবে। ভেবেই মোমের মনে সুখের দোলা দিয়ে গেল। আইমান শরীর অল্প দুলিয়ে নাচার ভঙ্গিতে বাড়িতে ঢুকছে। তার এত আনন্দ উচ্ছ্বাসের কারণ আনিকা। আসার সময় সানাউল্লাহকে বলে আনিকাকে সাথে করে নিয়ে এসেছে, শ্বশুরকে জানিয়ে এসেছে আনিকা আজকে তাদের বাড়িতে থাকবে। আইমানের খুশি দেখে কে। আনিকা বাড়িতে থাকবে মানে তার সঙ্গে তার রুমে একই বিছানায় থাকবে। উফ, কি যে শান্তি লাগছে, আইমানের বলে বোঝানো যাবে না। আনিকা ড্রয়িং রুমের সোফায় বসে আছে। আইমান গিয়ে তার কাজ ঘেঁষে বসে পড়ল। আনিকা বিরক্ত হলো। বর্তমানে ড্রয়িং রুমে বাড়ির সকলে অবস্থান করছে, রাশেদ, আগুন সবাই রয়েছে, আর এই নির্লজ্জ ছেলের কিনা ওর কাজ ঘেঁষেই বসতে হলো। আনিকা সবার দিকে নজর বুলিয়ে মুখবিরে এক রাশ অস্বস্তি নিয়ে কিছুটা দূরে সরে গেল। আইমানের ভালো লাগলো না। নির্দ্বিধায় আনিকার কোমর টেনে পুনরায় নিজের কাছে নিয়ে আসলো। আনিকা আলগোছে ভাবে হাতটা সরিয়ে দিল। দাঁতে দাঁত পিষে কটমট করে তাকায় আইমানের পানে। কণ্ঠ খাদে এনে চিবিয়ে চিবিয়ে বলে, এমন বেহায়ের মতো আচরণ করছেন কেন? দেখছেন না এখানে সবাই আছে? আইমান দুষ্টু হেসে ফিসফিস করে মিহি কণ্ঠে বলল, সবাই আছে তো কি হয়েছে? ময়ূরী ছাড়া সবাই দম্পতি, আমাদের নতুন বিয়ে হয়েছে, আশা করি সকলে বুঝবে। এতটা নির্লজ্জ মার্কা কথাবার্তা কিভাবে বলতে পারেন? ভাই ভাইয়ের সামনে তারা আমাদের কথা শুনতে পাচ্ছে না, আর শুনলেই বা কি? তাদের বোঝা উচিত আমাদের এখন প্রাইভেসি দরকার। বাবা হিসেবে এবং বড় ভাই হিসেবে তাদের কর্তব্য আমাদের দুজনকে এখন রুমে পাঠানো। দয়া করে আপনার মুখটা বন্ধ করুন। আচ্ছা করলাম, তবে রাতে কিন্তু তুমি আমার রুমে থাকবে। কোনো চালাকি করে ময়ূরের রুমে থাকার প্ল্যান করলে তোমার খবর আছে, মনে রেখো। আনিকা পাত্তা দিল না, নিজের মতো করে ভাবলেশহীনভাবে চুপচাপ বসে রইল। রাশেদ গম্ভীর কণ্ঠে আনিকাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আজকে এখানে থাকবে তোমার বাবা জানে? আনিকা মাথা নিচু করে মৃদু স্বরে বলে, জি, আমি তো আসতে চাইনি, আপনার ছেলে বাবাকে বলে রাজি করিয়েছে। মিনা স্নিগ্ধকর হাসি মুখে বলেন, এসেছো, ভালো করেছো। এটা তো তোমারও বাড়ি, অনুষ্ঠানের পর তো এখানেই থাকতে হবে। যাওয়া আসা করে নিজের মধ্যে থাকা জড়তাটা কাটিয়ে নেওয়া ভালো। আনিকা মাথা নেড়ে মুচকি হাসলো। আইমানের মাও কত ভালো মনের মানুষ একজন, ভাগ্য করে এমন একজন শাশুড়ি পেয়েছে। এ বাড়ির প্রত্যেকে খুব আন্তরিক মানুষ, সবাইকে আনিকার বেশ পছন্দ হয়েছে। তবে আইমানের খুঁতখুঁতো অসভ্যত মার্কা স্বভাবের জন্য কিছুটা বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে। ঘোলাটে নীলিমার বুক চিরে সন্ধ্যা নামছে ধরিত্রীতে। কি সুন্দর মণিমুগ্ধকর এই ধরনী, সুন্দরতম প্রকৃতি, চমৎকার সৃষ্টির সেরা জীবগুলো। ছাদের ছোট লাইটিংয়ের আলোতে রেলিং ঘেঁষে একপাশে দাঁড়িয়ে আছে আগুন, মম এবং অন্য পাশে আয়মান, আনিকা। তারা চারজন একসাথে চেয়ারে বসেছিল। মূলত আয়মান, আনিকা কে জবরদস্তি টেনে অন্য সাইডে নিয়ে গিয়েছে। আগুন সামনে ছিল, সেজন্য আনিকা কোনো সিন ক্রিয়েট করেনি, নয়তো তেতে উঠত আয়মানের উপর। এভাবে টেনে নিয়ে আসায় লজ্জা পেয়েছে সে। আগুন অবশ্য কিছু মনে করেনি, তার মুখভঙ্গি স্বাভাবিক। ওরা চলে যাওয়ায় আগুন মনে মনে খুশি হয়েছে। কোমলমতি কে নিয়ে একা সন্ধ্যার এই সচ্ছল স্নিগ্ধকর মুহূর্তটা উপভোগ করতে পারবে। সাইডে আসা মাত্র আনিকা ঝাড়া মেরে হাত ছাড়িয়ে নিল। ওপাশে নজর বুলিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আপনি কি গল? আয়মান ভুবনমোহিনী গোলাপের পাপড়ির মতো কোমল ওষ্ঠে ছড়িয়ে হেসে বলল, হ্যাঁ, তোমার জন্য। আপনার বড় ভাই ভাবি ছিল, তাতে কি? লজ্জা করেনি আমাকে ওভাবে টেনে নিয়ে আসতে? লজ্জা করলে কি নিয়ে আসতে পারতাম নাকি? সেটাও ঠিক। আচমকা আনিকার কোমর প্যাঁচিয়ে নিজের সঙ্গে মিশিয়ে নিল আয়মান। আনিকা হকচকিয়ে যায়, ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক নজর বোলালো। কেউ যদি দেখে নেয়? না, এদিকে কেউ নেই। আর আগুনের এদিকটায় কোনো খেয়াল নেই। সে ওদের দিকে পিট করে অন্য দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে। আনিকা রাগান্বিত চোখে চায়। আয়মান টপাটপ আনিকার গালে চুমু খায়। আনিকা হতভম্ব হয়ে গেল।
তেজি স্বরে ঠোঁট নেড়ে কিছু বলতে উদ্যত হলো, পারল না। আয়মান তার ঠোঁটে আলতো করে নিজের ঠোঁট দ্বারা ছুঁয়ে দিল। আনিকা দীর্ঘশ্বাস ছেড়ে ভোঁতা মুখে দাঁড়িয়ে রইল। আয়মান ঝুঁকে আসে, কোমরে রাখা হাতের বন্ধন দৃঢ় করল। মিটিমিটি হেসে আনিকার কানের পিঠে মুখ গুজে টিটকারি মেরে হিসহিসিয়ে বলে ওঠে, এত ভাব নিচ্ছ কেন ডার্লিং? এনগেজমেন্টের দিন যখন বলেছিলাম আমি তোমার সাথে এনগেজমেন্ট করব না, তখন তোমার মুখটা দেখার মতো হয়েছিল। তুমি তো কান্না করে ফেলেছিল। আমাকে পছন্দ যদি নাই করবে, তাহলে সেদিন তোমার চোখে আমার জন্য বেদনার একরাশ অবিশ্বাস আর অভিমানের জল দেখতে পেতাম না। তুমি ভয় পেয়ে গিয়েছিলে আমি যদি এনগেজমেন্ট না করি তোমাদের মানসম্মান যাবে, সাথে তোমার মনে আমার জন্য যে বিন্দু বিন্দু ভালোবাসা, ভালো লাগার পাহাড় গড়ে উঠছিল, সেটা মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাবে। যাকে ভালোবেসেছি তার চোখের ভাষা যদি বুঝতে নাই পারি, তাহলে কিসের ভালোবাসলাম? আনিকা এবার সরাসরি আয়মানের চোখে চোখ রাখল। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল কিতকাল। লম্বা শ্বাস টেনে ভারিক্কি গলায় জানালো, আমি ভয় পাই আয়মান। ভালোবাসতে নয়, ধোঁকা খেতে। আমার মা নেই, বাবাই আমার সব। আমি জানি না বাবা আপনাকে কখন কিভাবে পছন্দ করেছে। বাবা যে আপনার সঙ্গে আমার বিয়ে দিতে রাজি হবে, সেটা কোন কালেই ভাবিনি। এনগেজমেন্টের দিন ওনার চোখে কিছু প্রাপ্তির খুশি দেখেছিলাম। এদিকে আপনিও অজান্তে আমার মনে জায়গায় করে নিয়েছিলেন। সেজন্য সেদিন আপনার বলা কথায় বড় রকমের হোঁচট খেয়েছিলাম। ভাবলাম হয়তো আপনি কপাল ফাটানোর জন্য প্রতিশোধের স্পৃহায় আমার সঙ্গে এতদিন নাটক করছিলেন। তাই কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম। আয়মান তর্জনী স্পর্শ করল আনিকার ঠোঁটে। যত্ন নিয়ে কপালে দূরভাবে আদুরে চুমু এঁটে দিল। মাথাটা বক্ষে চেপে ধরে শান্ত গলায় বলল, আমি স্বীকার করছি অনেক মেয়েদের সাথে ফ্ল্যাটিং করেছি, বাট তোমার সঙ্গে নয়। আর নাটক, আমি তোমাকে কিছু করতে চাইলে সরাসরি করতে পারতাম। নাটক করার প্রয়োজন পড়তো না। তোমাকে আমি হৃদয়ের গহীন থেকে অনুভব করেছি। আমার মন তোমাকে ভালোবাসতে চেয়েছে, তাই তোমাকে ভালোবেসেছি। হাতছাড়া হওয়ার আগে ডিরেক্টলি বিয়েও করে নিয়েছি। আনিকা মাথা তুলে চায়, ছলো চোখে চেয়ে বলে, আপনাকে ভালোবাসি শব্দটা কখনো বলতে পারবো নাকি জানি না, তবে আমি আপনাকে চাই। আমার জীবনের প্রতিটা মুহূর্তে আপনাকে পাশে চাই। থাকবেন তো? আয়মান আনিকার ভেজা চোখের পাতায় চুমু খেল। গাল টিপে হেসে আওড়াল, আরে থাকবো মানে? তুমি থাকতে না চাইলেও তোমাকে জোর করে রেখে দেব। এই জন্মে এই আয়মান শিকদারের থেকে তোমার মুক্তি নেই, ডার্লিং। আয়মানের ঠোঁট বাঁকিয়ে জবাব দেওয়ার ধরন দেখে আনিকা হেসে উঠল। আলতো চাপড় মারল আয়মানের বাহুতে। আয়মান ঠোঁট কামড়ে হাসে। প্রকৃতি হতে মৃদুমন্দ হাওয়ায় বইছে। কি পেছনে থেকে জড়িয়ে ধরে আগুন ঠায় দাঁড়িয়ে আছে। আগুনের বেহা হাত মোমের পেটে বিচরণ করছে। মোমের খোপা বাঁধা চুলগুলো আগুন খুলে দেয় অবলীলায়। পেটে আরেকটু চাপ দিয়ে ঘনকালো চুলে মুখ ডুবিয়ে দিল। আগুনের শীতল হাতের সংস্পর্শে মোমের শরীর কেঁপে ওঠে। আগুন লম্বা শ্বাস টেনে চুলের ঘ্রাণ নাসারন্ধ্রে টেনে নিয়ে কণ্ঠে মাদকতা মিশিয়ে ডাকল, কোমলমতি। আগুনের হাতের উপর হাত রেখে আস্তে করে মোম উত্তর দেয়, তোমার মাঝে কি এমন আছে, যার জন্য বেশি সময় ধরে আমি তোমার থেকে দূরে থাকতে পারি না? মোম লজ্জা মিশ্রিত নিঃশব্দে মৃদু হাসল। আগুন মাথা নামিয়ে মোমের ঘাড়ে অধর চেপে চুমু খেয়ে শান্ত কণ্ঠে শুধাল, তুমি কি তন্ত্রমন্ত্র জানো নাকি? হ্যাঁ। বাচ্চা একটা মেয়ে। কি জাদু করেছ আমায়? মোমের হৃৎপিণ্ডের কোষগুলো ধড়ফড় করতে লাগলো। রন্ধ্রে রন্ধ্রে ছুটে বেড়াচ্ছে সুখকর অনুভূতি। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। আগুন গ্রীবা বাঁকিয়ে মোমের গলায় মুখ গুজে দিল। গোলদেশে ঠোঁট দিয়ে স্লাইড করতে করতে হাসকিস্বরে বিড়বিড়িয়ে আওড়াল, আমাকে বশীভূত করার জন্য তোমাকে কি শাস্তি দেওয়া যায় বলো তো? মোম কথা বলতে পারছে না। কণ্ঠ ফুঁড়ে শব্দ বের হচ্ছে না। আগুনের ঠোঁটের বিচরণে মোমের সর্বাঙ্গে শিউরে উঠছে। দাঁড়িয়ে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। যথাসাধ্য উৎকৃষ্টতার বলে নিজের শক্তি প্রয়োগ করে পেট হতে আগুনের হাত ছাড়িয়ে পেছনে ফিরে আগুনকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল। বুকের ভেতর ধ্রিম ধ্রিম শব্দ হচ্ছে তার। এই বুঝি হৃৎপিণ্ডটা ছিটকে বেরিয়ে আসবে। আগুন নিজেও তার কোমলমতিকে আগলে নিল। অগোছালো চুলের ভাঁজে পরপর কয়েকবার চুমু খেল। কে বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরে সন্ধ্যার হিম শীতল কমলপ্রাণ স্নিগ্ধতায় ভরপুর আবহাওয়া উপভোগ করতে লাগল। চলবে।